আক্ষরিক অর্থে মৃত্যুকে জয় করা আমাদের কারো পক্ষে সম্ভব নয়, কিন্তু কেউ কেউ মৃত্যুঞ্জয়ী হয়ে উঠতে পারেন তাদের সৃষ্টি, তাদের কর্ম দিয়ে। তেমনই একজন অসাধারণ, অনন্য, অনবদ্য ব্যক্তিত্ব হুমায়ুন ফরিদী। তার প্রতিটি পদক্ষেপে তিনি জয় করেছেন আমাদের হৃদয়। তাকে নিয়েই চ্যানেল আই থেকে প্রকাশিত হয়েছে একটি প্রামাণ্য গ্রন্থ। বইটির নাম সাধারণ এক অসাধারণ। বইটি সম্পাদনা করেছেন আহমেদ রেজাউর রহমান। আজকের এই বিশেষ আয়োজনে সে বইটির মোড়ক উন্মোচন হবে। নানা গুণী মানুষের মুখে আমরা একজন হুমায়ুন ফরিদীকে আবারও নতুন করে জানব, তার স্মৃতিচারণ করব। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুর গলে পায় চরণ, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুর গুলি পায় চরণ, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের মঞ্চে আসার জন্য যাকে অনুরোধ করব, তিনি একজন হুমায়ুন ফরিদীকে ভীষণ কাছ থেকে দেখেছেন, তাকে চিনেছেন অন্যরকমভাবে। আশা করি তার সঞ্চালনায় আজকের পুরো আয়োজনে প্রাণের সঞ্চার হবে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আফসানা মিমিকে। আজকে আমি এখানে এসে দাঁড়িয়েছি আপনাদের মতো বিশেষ জনদেরকে এখানে একবার করে আহ্বান করার জন্য। আজকের এই প্রকাশনা উৎসবে হুমায়ুন ফরিদীকে নিয়ে যে বইখানা প্রকাশিত হতে যাচ্ছে, তার উপরে লেখা আছে সাধারণ এক অসাধারণ। সবই আসলে ফরিদী ভাইকে বলা যায়। সবাইকে স্বাগত জানাচ্ছি। ফরিদী ভাইকে নিয়ে স্মৃতিচারণ করতে আসবেন মামুনুর রশিদ। সাধারণ এক অসাধারণ, এই অসাধারণ কাজটি করলো চ্যানেল আই। চ্যানেল আইকে ধন্যবাদ। সাগর সহ আমিরুল, যারা এই কাজের সঙ্গে যুক্ত আছেন, সম্পাদক আহমদ রেজাউর রহমান, সবাইকেই ধন্যবাদ। এবং কাভারটা খুব সুন্দর হয়েছে। কাভারটা নিশ্চয়ই আফজালের। এটা একটা চমৎকার কাভার হয়েছে। আমাদের চিরাচরিত অভিনয় রীতি এবং চিরাচরিত যে অভিনেতাদের চেহারা, অভিনেতাদের বাকভঙ্গি, অভিনেতাদের চলন, এর সব কিছু ভেঙে দিয়ে সে যথার্থই একজন অসাধারণ হয়ে উঠেছিল। আমার সঙ্গে যখন ফরিদীর প্রথম দেখা হয়, তখন সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমার সাথে প্রথম দেখাতে এসে জিজ্ঞেস করলো, জীবন সম্পর্কে আপনার ধারণা কী? আমি একটু থতমত খেয়ে গেলাম। এই জীবন সম্পর্কে ধারণাটি হুমায়ুন ফরিদী সারা জীবন খুঁজেছে। আমি একবার একটু পড়ে দিতে চাই সম্পাদক মণ্ডলীর নাম: ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ, আফজাল হোসেন, আমিরুল ইসলাম, প্রকাশনা সমন্বয়ক হাবিবুল হুদা পিটু। এখানে দেবযানী লিখেছেন বাবাকে নিয়ে যে অভিনেতা হিসেবে বাবার ফিলোসফি খুব ইন্টারেস্টিং ছিল, অন্তত আমার কাছে। বিজ্ঞাপন, প্রোডাক্ট এন্ডোর্স করা নিয়ে তার ঘোরতর আপত্তি ছিল। সবসময় বলতেন, আমি অভিনেতা, ফোনের সিম বা লুঙ্গি বিক্রি করা আমার কাজ না। আমি একটু বাচ্চু ভাইকে অনুরোধ করব যে বাচ্চু ভাই, আপনি তো তাকে নিয়ে কথা বলবেন, আমার মনে হয় তার অহংকার বোধটার কিছু আভাস হয়তো আপনার কাছে পাবো। মঞ্চে দাঁড়িয়ে আপনার 300 দর্শক মহিলা সমিতিতে বা 400 দর্শক, ফরিদী যে কোনো একজনের দিকে তাকিয়েছে, কিন্তু প্রতিটি দর্শক মনে করছে যে ফরিদী তার উদ্দেশ্যে সংলাপটি বলছে। এটা যে কিভাবে সম্ভব সেটা ফরিদী একমাত্র বলতে পারত। আমি যেই হুমায়ুন ফরিদীকে প্রথম দেখি সেটা 1976 সাল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের
নাট্য উৎসব হচ্ছে। আমি নাটক দেখছি পরপর 7 দিনে 7টি নাটক। আমার খুব ভালো লাগলো যে এই ছেলেটিকে, এবং অভিনয়টাও ভালো করছে, এবং আমরা সবাই আকৃষ্ট হয়েছি তার অভিনয়ে, এবং নির্দেশনা তো বটেই। তো যাই হোক, নাটকের শেষে বাউটাও করে আমরা যেখানে বসে আছি ওখানে আসলো। তো আমি কথা জিজ্ঞেস করলাম যে তুমি কি কিসে পড়ো? তো বললো যে আমি ইকোনমিক্সে পড়ি। তো বললাম যে পাশ করে কি করবে? বললো যে জানি না, ঠিক করিনি। তখন সেলিম আলদিন বললো যে ও অভিনয় করতে চায়। আলাম আচ্ছা। আমি তখন জিজ্ঞেস করলাম তুমি অভিনয় করবে? বললে হ্যাঁ করব। মঞ্চে করবে? বললো যে ঢাকা থিয়েটারে, মানে আমাদের দলটি। আমি বললাম যে হ্যাঁ। বলে আমি আসবো। তখন বললো, তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তোমার পরীক্ষার ব্যাপার বলো। তখন বললো যে পরীক্ষা আছে, পরীক্ষার পরে এসে দেখা করবে। তো পরীক্ষা শেষ করে সে আসলো একদিন, পরীক্ষার আগেই একদিন এসে স্ক্রিপ্টটা নিয়ে গেল শকুন্তলা নাটকের। আপনারা যারা দেখেছেন শকুন্তলা নাটক, তাদের মনে থাকার কথা, অর্ক চরিত্রে একটা অসাধারণ অভিনয় করেছিল হুমায়ুন ফরিদি। ফরিদির কিন্তু হাঁপানি ছিল, অ্যাজমা ছিল। অ্যাজমা থাকাতে ফরিদি ছোট ছোট দমে কিন্তু সংলাপগুলো বলতো। সেটা ধরা খুব কঠিন, কিন্তু ভীষণ কঠিন। এবং এই দম ব্যবহারের, আমরা বলি না দম চুরি করতে হয় অনেক দীর্ঘ সংলাপ থাকলে। সাধারণ অভিনেতাদের বলি যে তোমরা দমটা এইসব জায়গায় চুরি করবে যেন মনে না হয় যে তুমি এখানে দম নিয়েছো। ফরিদির এই জিনিসটা খুবই জন্মগতভাবে প্র্যাকটিস করা ছিল। যা হোক, তো ফরিদির একটা দৃশ্য আছে যেখানে তক্ষক পুরো নদীটাকে, জলগুলি সব শুষে নেয়। তো আমাকে বলল যে এটা কিভাবে করব। তখন আমি বললাম তুমি কি নদীটা দেখেছো? দেখো। বলে না দেখি না। তাহলে চলো আমরা বাইরে যাই। তো নদীর পাড়ে যে দাঁড়িয়ে আমরা দেখছি সেলিম আলদিনের সাথে আছে। তারপরে ওকে একা ছেড়ে দিলাম, ও একা একা ঘুরলো। সন্ধ্যার সময় রিহার্সেলে আসলাম জাহাঙ্গীরনগর থেকে সোজা। ফরিদি ওই যে নদীটি দেখেছিল, এবং নদীটি পুরো তক্ষক ওই জলগুলো সব শুষে নিয়েছে এক চুমুকে, এটির জন্য যে মহড়া কক্ষে যে অভিনয় করলো সেটি কিন্তু আমার এখনও চোখে লেগে আছে। যা হোক, এই হুমায়ুন ফরিদির ঢাকা থিয়েটারে যোগদান। নাটকে যে অনেক নাটক করেছে তা না, পরিচালক কি বলেছে সেটা বড় কথা না। নাটকে যখন মঞ্চে অভিনেতা দাঁড়িয়ে যায় তখন সে স্বয়ম্ভূ, সেই একেবারেই কর্তৃত্ববাদী একজন মানুষ। সে যা করবে সেটি পরিচালককে অতিক্রম করে তাকে করতে হবে, এবং দর্শকেরকে নিয়ে তাকে করতে হবে। এই কাজটি ফরিদি খুব ভালো করতো। ফরিদির খুব উইট্রি ছিল, ভীষণ হাসাতে পারতো, ভয়ও দেখাতে পারতো। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপরে সেলিম আলদিনের বাসার ছাদে বসলে ফরিদিকে বলতাম ভূতের গল্প বল। বিশ্বাস করবেন কি না জানি না, ফরিদি আমরা গোল হয়ে বসতাম, ফরিদি ভূতের গল্প বলতো। এবং একটি জায়গায় সে ওই পারফরমেন্স করতে করতে ভূতের গল্প বলতে বলতে দাঁড়িয়ে যেত, দাঁড়িয়ে যে মুখের সামনে যে এক দঙ্গল ছেলে মেয়ে আমরা বসা, তার সামনে এমন একটা চিৎকার বা এমন একটা ভোকাল করতো যে সবাই ওমা বলে চিৎকার করে হতো। ফরিদি তখন এসে দিত, বলে ভূত টুত কিছু না, এটা আমি। এরকম এই অন্ধকার আলো আঁধারিতে আমরা এই লাইভ পারফরমেন্সগুলি দেখেছি, এগুলো মঞ্চের নয়, একেবারে জীবনের অভিনয়। তো একসময় আমার বাসায় খুব আড্ডা হতো, আমরা চা পুরি টুরি খেতাম, সিঙ্গারা খেতাম, আড্ডা মারতাম। হাবিব খানকে আপনারা চেনেন, যে আমাদের চলচ্চিত্র প্রযোজক। তো আমরা মামা ডাকি সেই কারণে। তো ফরিদি একদিন বলছে যে বাচ্চু ভাই, আমাকে কি বলো যে হাবিব ভাই পাইপ বেয়ে নেমে গেছে আপনার বাসা থেকে, এইটা কিভাবে একজন নোয়াখাইল্লা বলবে? তো আমি বললাম যে আমি জানি না। বললো যে হাইব ভাই নামে গেছে, হাবিব ভাই হাইপ, আর হাইপ মানে পাইপ, হাইপ বেয়ে নেমে গেছে। এটা হচ্ছে ফরিদি তাৎক্ষণিক, মামা মনে থাকার কথা, তাই না? আচ্ছা, আরেকটি হচ্ছে খুব ইন্টারেস্টিং আমাকে নিয়ে, খুবই একটা ব্ল্যাক হিউমার তারপরে করতে হয়। সেটা হচ্ছে যে আমাদের পাড়া পল্টনে 3 জন বাচ্চু, ঠিক আছে? একজন হচ্ছে সাদা বাচ্চু, আতাউস আমাদের ছোট ভাই বাচ্চু, আমার 1 বছরের সিনিয়র, সাদা বাচ্চু। আমি যেহেতু যুদ্ধ করেছি, কমান্ডার ছিলাম, তো আমার নাম কমান্ডার বাচ্চু। আরেকজন ছিল আমাদের একজন আর্মি চিফ ছিলেন, তার নাম কালা বাচ্চু। তো ফরিদিকে আমি বললাম, বুঝছিস, একজন সাদা বাচ্চু, একজন কমান্ডার বাচ্চু, একজন কালা বাচ্চু। তো ফরিদি অনেকক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থাকলো।
তাকিয়ে থেকে বলল, আমার না আপনার ওই কালা বাচ্চুর সাথে একটু দেখা করতে হবে। তো আমি, শিমুল, সুবর্ণা, আমরা সবাই, আসাদ, আফজাল, পীযূষ, সবাই, কেন তোর ওর সাথে দেখা করতে, কী জন্যে? বললো না, বাচ্চু ভাইয়ের সাথে চাইতে কালো কোনো লোক বাংলাদেশে আছে, এইটা আমাকে দেখতে হবে। এটা হচ্ছে হুমায়ুন ফরিদী। মুনতাসির ফ্যান্টাসি দেখে প্রথম হুমায়ুন ফরিদীকে আবিষ্কার করেছিলাম মঞ্চ অভিনেতা হিসেবে, সেটা হচ্ছে টেলিভিশনের পর্দায়। ভাঙনের শব্দ শুনি আমাদের বাচ্চু ভাইয়ের ডিরেকশনে বাংলাদেশ টেলিভিশনে চলতো। তখন সেরাজ তালুকদার, শেখ সেরাজ তালুকদার, মানে পানি কিনি আমি তো মাটি কিনি না, পানি কিনি, এরকম একটি সংলাপ সারা বাংলাদেশে ঘাটে বাটে সব জায়গায় শোনা যেত। আমি প্রায় সংলাপ ভুলে যেতাম ফরিদী ভাইয়ের দিকে তাকিয়ে। এবং যতগুলি আমি 58টা শো করেছি, কোনো শোতে মনে হয়নি যে আগের ফরিদী ভাই, প্রত্যেকটা শোতে একটা নতুন মানুষ মনে হয়েছে আমাদের। আক্তার ফেরদৌস রানা, তার কাছ থেকে আমরা নিশ্চয়ই অনেক গল্প শুনতে পারবো। তা আমাকে একদিন ওই যে মুস্তাফিজ ভাই ডেকে নিয়ে আসলেন। এসে মুস্তাফিজ ভাই বলছে, তুমি 3 নম্বর স্টুডিওতে যাও, স্টুডিওতে সেটটা দেখো, ওখানে কিছু শিল্পী বসে আছে, তাদেরকে দেখো, তারপরে তুমি একটা নাটক লিখে ফেলো। আমি একটা নাটক লিখলাম। আসাদ ভাইয়ের কথা করার কথা ছিলেন ওখানে, রাইসুল ইসলাম আসাদ। ওইখানে হুমায়ুন ফরিদী ঢুকছে, আমার মনে হয় আলিমুজ্জামান বলছে যে একটা তো দুর্দান্ত স্ক্রিপ্ট আছে, আসো। এখন রাত্রি 3টার সময় এসে চলে আসে আমার বাসায়, ওই আর্মি ক্যান্টনমেন্টের মধ্যে। আমি তো খুব ভয় পেয়ে যাই, কারণ আমি তো লুকায় লুকায় লিখতাম আর কি। তখন এসে বলে যে, আচ্ছা তুই যে এটা লিখলি, এটা কেন লিখলি, এটা কেন লিখলি, ওইটা লিখলি, হোয়াই ডোন্ট ইউ পে এনি হিট টু মি, এই ইংরাজির মানে কি? আমি বললাম যে ভাই, আপনি খুব ভালো ছাত্র, তো একটা ইংরাজি সেন্টেন্স দিয়ে আমি এটা বুঝাইছি যে বাবা, আমি যা বলছি তুমি কানে নিচ্ছ না কেন। ওখানে ছিল ফরিদীর বাবার সেক্রেটারি, সে চায় না যে তার ছেলে লুঙ্গি পরে মুক্তিযুদ্ধ করুক, তাই ছেলেকে জোর করে পাকিস্তানে পাঠিয়ে দিয়েছে। তার বন্ধুরা যুদ্ধ করেছে, সে করেনি, সে আর ফেরেনি। সেখানে একটা পাঞ্জাবি মেয়েকে বিয়ে করছে, করে তাদের বাচ্চা হয়েছে। ফরিদী এতদিন পরে দেশে ফিরে আসছে তার বাবাকে একটা প্রশ্ন করার জন্য, যে ওইটা তো আমার বউ বাচ্চার দেশ, আর এটা হচ্ছে তোমার দেশ, আমার দেশ কোনটা? আমি তো শীতের পাখি, গ্রীষ্মে এখানে, বর্ষায় ওখানে, এইখানে। তো সে যে কত ইনভলভড হতো, মানে প্রত্যেকটা শব্দ বুঝে বুঝে করার ব্যাপারটা থাকতো। কীর্তনখোলা নাটকে 21 বার দেখেছি। একটা সংলাপে এমন এক কাব্যময়তা পেতাম, যেটা উচ্চারণ করতেন হুমায়ুন ফরিদী। বনশ্রীবালা এন্ডিন খেয়ে মারা গেছেন, আত্মহত্যা করেছে, যাত্রার মিউজিক হচ্ছে, এবং ছায়ারঞ্জন বলছেন যে বনশ্রীবালা নেই, তারপরও পালা হচ্ছে, যাত্রা হচ্ছে। এই যে দৃশ্য, এই যে অনুভূতি, আমার স্বপ্নের চরিত্র হচ্ছে ছায়ারঞ্জন। ফরিদী ভাই একটা কথা তখন শিখিয়েছিলেন, যেটা সারা জীবন আসলে মাথার মধ্যে রয়ে গেছে। সেটা হচ্ছে, একটা সিম্পল কথা তোমরা কেউ বলতে পারলে না, কেন অভিনয় করতে এসছো? ভালোবাসো, তাই এসছো অভিনয় করতে। আনুষ্ঠানিক উন্মোচন, সাধারণ এক অসাধারণ, সম্পাদনা আহমেদ রেজাউর রহমান। সাগর ভাইকে ধন্যবাদ দিয়ে এই ফেব্রুয়ারি মাসে আমাকে উনি বললেন, হুমায়ুন ফরিদীকে নিয়ে একটা স্মারকগ্রন্থ বের করব, সেটা তোমাকে সম্পাদনা করতে হবে। ফরিদী ভাইয়ের লেখা যারা দিয়েছেন তাদেরকে আমি অনেক জ্বালিয়েছি, ফোন করে করে ত্যক্ত বিরক্ত করে ফেলেছি। আমি সবার কাছে ক্ষমা প্রার্থী যে আমি আসলে একটি সুন্দর বই উপহার দেওয়ার চেষ্টা করেছি। সাগর ভাই সবসময় আমাকে অনুপ্রেরণা দিয়ে গেছেন, লেগে থাকো, বইটা হয়ে যাবে। আত্মরুইয়ের গল্পটা যে একটা ওই নাটকটি ছিল জার্মান ধূর্ত বই, তো সেইটার ডিরেক্টরও ছিলেন একজন জার্মান। ওই নাটকটির একটি কথা আমাদের মনে আছে, আমার বিশেষ করে মনে আছে, সেটা হলো যে একটা জায়গায়, মঞ্চের একটি জায়গায় 2 সাইড দিয়ে প্ল্যাটফর্ম দিয়ে অনেক উঁচু করা হয়, তার ভিতর দিয়ে পারফরমেন্সের ছিল। তো সেইখানে একটা জায়গাতে প্রায় 14-15 ফিট উপরে, সেইখান থেকে জাম্প করে নিচে পড়তে হবে। জাম্প করার আগের দিন, যেদিন রিহার্সেল হচ্ছিল, ফরিদী ভাইয়ের বাসাতেই আমরা তখন ধরেছিলাম আসলে কি যে জাম্পটা আপনি করবেনই, বলে যে না, কনফিডেন্স জাম্পটা আমি করবোই, বেটা করবোই বললো, এবং করলো। পরের দিন আমরা সবাই ছিলাম, মঞ্চেও ছিলাম। তো সেই করাটাকে আমাদের তখন অনেকের কাছে একটা স্পিড, অনেক বড় একটা শক্তিতে রূপান্তরিত হলো, যে না,
ফরিদি ভাই যদি এই কাজটি ওখান থেকে ওই জাপ দিয়ে তারপরে আবার সাথে সাথে পারফরমেন্সের মধ্যে থাকা, তো সব কিছু মিলিয়ে একটা মুহূর্ত তৈরি করা, যে মুহূর্তটা উনি তৈরি করতে পেরেছিলেন, যেটা আমরা যারা ওনার পাশে ছিলাম আমাদেরকে অনেক বেশি শক্তি জুগিয়েছিল, সাহস জুগিয়েছিল। ফরিদি ভাইকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি চলচ্চিত্রে এলেন কিভাবে। ফরিদি ভাই বলেছিলেন স্কুটারে চড়ে। মতিন ভাই একটু আসবেন। হুমায়ুন শব্দটার প্রতি আমার খুব দুর্বলতা। একজন হুমায়ুন আহমেদ, একজন হুমায়ুন ফরিদি। কদিন আগে একটা অনুষ্ঠানে আমার সাথে ছিলেন অভিনেতা ফারুক ভাই। তো ফারুক ভাইকে বললাম, ওনার একটা বই পড়লাম, হুমায়ুন আহমেদের উপরে একটা স্মৃতিকথা লিখেছেন অত্যন্ত চমৎকারভাবে। আপনারা তো দুটি মানুষের সঙ্গেই ছিলেন, আরেকটি মানুষ হুমায়ুন ফরিদি, কেন ওনাকে নিয়ে লেখা হচ্ছে না? তো বললে হ্যাঁ হ্যাঁ লেখা শুরু হয়ে গেছে, আমি তো লিখে ফেলেছি। বইয়ের ভিতরে যারা লেখক লেখাগুলো লিখেছেন, প্রত্যেকটি লেখার যে শিরোনাম আমাকে এত বেশি চমৎকৃত করেছে, এত বেশি আমি আপ্লুত হয়েছি যে অসাধারণ একটি গ্রন্থ তৈরি হলো। ফরিদি ভাইকে বা বন্ধু ফরিদিকে চেনার একটা নতুন পথ রচনা হলো। এর সাগর ভাইকে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ফরিদি ভাই অভিমানী ছিলেন নিঃসন্দেহে, কিন্তু অভিমানটা কখন কোথাও প্রকাশ করতেন কিনা আমার জানা নেই। হাবিবুর রহমান খান। আমি নাটকের লোক না, সিনেমার লোক। ফরিদির সঙ্গে আমার অনেক সময় আড্ডা হতো। আমি সব সময় বলতাম, ফরিদি তুমি সিনেমায় আসো প্রথম দিকে। তো বলতো না, সিনেমা করব না। ফরিদি হওয়ার পিছনে ফরিদি 3টা ইনস্ট্রুমেন্ট, নাসিরউদ্দিন ইউসুফ, নাট্যকার সেলিম আল-দীন, হুমায়ুন ফরিদি, এই 3 জনের সংমিশ্রণ না হলে আমরা ফরিদিকে পেতাম কিনা আমি এটা মনে হয় না। ফরিদির মূল্যায়ন অভিনেতা হিসাবে আমার মনে হয় যে আগামী কোন দশকে কোন শতকে এরকম একজন অভিনেতা হবে সেটা আমি জানি না। দিলু ভাই একটু আসবেন আপনি। অনেক বছর আগে একটা নাটকে 3টি পেয়ার ছিল, একটার মধ্যে হুমায়ুন ফরিদি, সুবর্ণা মোস্তফা, আব্দুল্লাহ আল মামুন, ফেরদৌসী মজুমদার আর শিরিন বকুল আর হচ্ছিলাম আমি। সেখানে রেকর্ডিং হলো। গেট কিপার হুমায়ুন ফরিদিকে দেখে আগের থেকেই বলতেছিল, ওই যে দেখ কান কাটা রমজাই না, ওই যে দেখ কান কাটা রমজাই না, ওই যে যাইতেছে, ওই যে আসতেছে। আমরা অবাক হয়ে গেলাম, এই সেই হুমায়ুন ফরিদি। তখন কি জনপ্রিয়তা ছিল তার, কান কাটা রমজান। আসলে কান কাটা রমজান তার একটা চরিত্র। ফরিদি ভাই একবার বলেছিলেন যে 10টা শাড়ি কিনে দে, লাল রঙের শাড়ি। আমি খুব অবাক, 10টা লাল রঙের শাড়ি দিয়ে আপনি কী করবেন? বল দেবযানীকে দেবো। তো আমি মহা সংকটে পড়ে গেলাম। 10টা লাল শাড়ি তো আর একরকম দিলে হবে না, 10 রকমের 10টা লাল শাড়ি খুঁজে বের করা। তো জামদানি কিনলাম, সিল্ক কিনলাম, আচ্ছা তাঁতের শাড়ি কিনলাম, আচ্ছা এরপরে কী কিনবো? এই এক মহা সংকট। যাই হোক, বহু কষ্টে 10টাই কিনতে পেরেছিলাম। হ্যাঁ, 10টাই বোধহয় কিনতে পেরেছিলাম। তারপর সেই শাড়ি দেবযানীর কাছে পৌঁছেছিল। দেবযানী, আমরা সবাই জানি বাবার কাছে তোমার থাকা হয়নি। আমার মনে হয় তুমি যদি বাবার কাছে থাকতেও, তাও আমরা সবাই তোমার বাবার কাছে এই আদরটাই পেতাম। মানে এমন না যে তোমার আদরটুকু আমাদের মধ্যে ভাগ করা হয়েছে, না। লাবলু ভাই, তুমি যদি একটু আসো এবং তুমি যদি সমাপ্ত ঘোষণা করো খুব ভালো হয়। লেখা হয়ে গেছে, আরও বলবে, যুগের পর যুগ মানুষ বলবে। আমার শুধু মনে হয় কি যে দুটো কথা বলতে চাই। একটি হচ্ছে আমাদের যে সোনালী সময় আমরা বলি, মঞ্চ, টেলিভিশন, শিল্প, সাহিত্য, সেই সোনালী সময়ের একজন সোনালী মানুষ ছিলেন ফরিদি ভাই। উনি কীভাবে যে অভিনয় করতেন, ওটা যে কি হতো কেউ নকল করেও সেটা পারা সম্ভব নয়। এই হচ্ছে ফরিদি ভাইয়ের অভিনয়। এবং ব্যক্তি ফরিদি ভাই, ওনার যে কথা বলা, ওনার যে চলাফেরা, আসলেই ফরিদি ভাই অভিনয়ের ম্যাজিশিয়ান। তার মানে ফরিদি ভাই কী ছিলেন সেটা আপনারা সবাই জানেন। আমি আবার কথা শেষ করব, কিন্তু তার আগে আমি মঞ্চে ডেকে নিচ্ছি, অনুরোধ করছি সাগর ভাইকে আসার জন্য। ফরিদি সম্পর্কে অনেক কথা হয়েছে, নতুন করে কিচ্ছু বলার নেই। ধন্যবাদ দেব সম্পাদনা করেছেন আহমেদ রেজাউর রহমানকে, মিমি উপস্থাপনা করলেন, তাকে ধন্যবাদ। আমিরুল ইসলাম প্রচুর সাহায্য করেছেন, শাইখ সিরাজ পুরোপুরি জড়িত ছিলেন, আর আফজাল হোসেন বইয়ের নাম দিয়েছেন, প্রচ্ছদ দেখেছেন। যদিও 29 তারিখে বইটা বেরোবে বা ফরিদির জন্মদিন, এটা তার মনে পড়েছে এই মাসের 21 তারিখে। এবং মনে পড়ার পরে তিনি নিউ ইয়র্ক থেকে আরেক জায়গায় যাচ্ছিলেন,
মাঝখানে ভাবিকে বলেছে এক জায়গায় একটু দাঁড়াতেই হবে, আমার মাথায় একটু কভার চিন্তা হচ্ছে, আমি কভারগুলো আঁকতে চাই। কয়েকটা রঙের কভার টেকে ওইখান থেকেই আমাকে ফরওয়ার্ড করেছিলেন কভারগুলো। তা আমি দেখলাম যে এখন তো বিপদ, আফজালকে যদি বলি এটা খারাপ কিংবা এই রঙটা নেব না এটা নেব, আফজাল হয়তো মানে ভাবির পুরো যাত্রাটাই নষ্ট করবে এবং ওখানে বসে পুরো কভার আবার বিভিন্ন রকম চিন্তা করবে। আমি বললাম খুব ভালো কভার হয়েছে, প্রথম ছিল এটা, আমি বললাম এটাই ভালো। আফজালও খুশি হয়ে গেল। পরের দিন সকালে বললো তোর বইয়ের কভার করে দিলাম, আমার লেখা একটা নিবি না? আমি বললাম নিশ্চয়ই, তুমিও একটা লিখবে। এই যে আজকে ঢাকায় ফোন করে বললাম ছাপা থামাও, তখন 26 তারিখ। আফজালকে বললাম তুমি লেখো। আফজাল সত্যি সত্যি লিখে তারপরে পাঠালো। সুতরাং আফজাল হোসেনকে ধন্যবাদ। আর কেউ বলেছেন দুজন হুমায়ুনের কথা, আমাদের প্রিয় হুমায়ুন ভাই এবং হুমায়ুন ফরিদি। আরও একজন হুমায়ুন ছিলেন সম্রাট হুমায়ুন। হয়তো সেখান থেকেই এই উত্তরসূরি হতে হতে সম্রাট হুমায়ুন। আর ফরিদিকে আমরা এত প্রশংসা করলাম, এত কথা বললাম, ফরিদি নামটাই এখন সম্রাটের আরেকটা নাম হতে পারে। সুতরাং সম্রাট এবং সম্রাট হুমায়ুন ফরিদি আমাদের বন্ধু ছিল, আমাদের সবার পরিচিত। আমরা সবাই তার সঙ্গে অনেকেই দেখা করেছি, কথা বলেছি, গল্প করেছি। এবং আজকের দিনটা গত কিছুক্ষণ আমরা হুমায়ুন ফরিদির সঙ্গে ছিলাম, সম্রাটের সঙ্গে ছিলাম। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি